বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্নর দল। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধারধর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি, সকলের অবস্থা খারাপ এবং খানিকটা তার দরুন খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্যে নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ প্রায় 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল। এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মবধি কালা ও বোবা। পিসিমার কাছে থেকে মুখ বধির বিশ্ববিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানাবেন। আজকে আমাদের কি কি কর্মসূচি এতদিন ধরে কিন্নর দল উনি চালাচ্ছেন। কিন্নর দল কর্ণধার, কিন্নর দলের মূল স্তম্ভ শতদ্রু মজুমদার, তিনি বলবেন আজকের দিনের গুরুত্বটা কি, কেন বিশেষভাবে আমরা আজকে এখানে এসেছি। নমস্কার। কিছু কিছু প্রতিষ্ঠান থাকে যেগুলো কোনো একজন শুরু করলেও করে না, কিন্নর দল সেরকমই। 2015 সালে একটা স্মার্টফোন আমার হাতে আসার পর ক্যাজুয়ালি আমি একটা গ্রুপ খুলেছিলাম, নাম দিলাম কিন্নর দল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় সাহিত্যিক, গল্পটাও প্রিয়, ওই নামটাই আমার ভালো লেগেছিল, কিন্নর দল নাম দিলাম। এবং নাম দেবার মুহূর্তের মধ্যে হু করে সদস্য সংখ্যা বেরিয়ে গেল। 1 মাসের মধ্যে আমরা 1000-এ চলে গেলাম, 2 মাসের মধ্যে 3000, এইরকম হলো। মানে যারা দেখেছে কিন্নর দলের এটা, প্রত্যেকেই স্বীকার করেছে যে পুরো অনলাইনের ধারণাটাই আমাদের পাল্টে দেওয়া হলো। নিছক গল্প কবিতা সেখানে লেখা হতো না, আমরা বিষয় দিয়ে দিতাম, সেই বিষয়ের ওপর গল্প জমা পড়তো প্রচুর প্রচুর। আর সময়, কোভিডের সময় আমরা এটা করতে করতে প্রকাশ্য সম্মেলন করেছিলাম বেশ কয়েকটা, চন্দননগর, তারপরে শ্রীরামপুর, তারপরে কোন্নগর, এরকম কয়েকটা জায়গায় করেছিলাম। করার পর যখন সেই কোভিড হলো, সেই সময় আমরা বন্দী হয়ে গেলাম। তখন চালু হলো যেটা, হ্যাঁ, আমরা 2-3বার বারোয়ারি উপন্যাস করেছিলাম, 3বার। মানে ইংরেজি দিয়ে শুরু করলেন একবার একটা, আমি একবার করলাম, 3টে বারোয়ারি উপন্যাস হয়েছিল। তার মধ্যে একটা এত ভালো হয়েছিল, সম্ভবত ভাঙা বন্দর নাম, ভাঙা বন্দর নাম, সেই উপন্যাসটা এতই ভালো হয়েছিল যে 2টো পত্রিকার সঙ্গে সঙ্গে আমাকে অফার দিল যে এটা আমাদের দিন শারদীয়া সংখ্যায় ছাপবো। ছেপেছিল রিস্টার একটা পত্রিকা। কিন্তু এইভাবে চলতে চলতে গত 3-4 বছর হলে জিনিসটা ক্রমশ ফেড হয়ে যাচ্ছে। কোনো কারণ ধরতে পারলাম না, মানে সদস্য সংখ্যা অনেক কমে গেল। তখন আমরা জোর দিলাম বৈঠকি কিন্নরের ওপর। প্রায় প্রতি মাসে করতাম, নিছক গল্প কবিতা পাঠ নয়, মধুসূদন দত্ত থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, মানিক, দীন বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, এর প্রচুর সুনীল গঙ্গোপাধ্যায়, টুনদেন্দ্রী পত্রিকা নিয়ে, এবং টুনদেন্দ্রী পত্রিকা নিয়ে যেটা করা হয়েছিল তাতে ছেলে ছিল।
ছেলে বক্তব্য রেখেছিল, পূর্ণব্রত বোধহয় নাম ছিল। তা এইভাবে করতে করতে তখন বৈঠকি কিন্নরটা ঠিক হলো যে প্রকাশ্য সম্মেলন করবো আমরা। 4-5টা বোধহয় হয়েছিল, বছরে একবার বার্ষিক সম্মেলন হয়, এমনিও করেছিলাম, বহুবার করেছিলাম। আমার বাড়িতে হয়েছিল 3-4 বার, আরো অনেকের বাড়িতে হয়েছিল। ঘরের একজন গৃহবধূ, একেবারেই আমাদের নিম্ন মধ্যবিত্ত বাড়ি বলা চলে। কিন্তু সেই সময় ওই 6-এর দশক 7-এর দশক এইসব সময় মায়েদের তো অন্য কোনো বিনোদন ছিল না, মায়েরা বই পড়তো। আমার মা ভীষণ বই পড়তো, ভাত পুড়ে যেত মা বই পড়ছে। এবং এই এত বাবাও সাহিত্যেরই লোক ছিলেন, তার ফলে বাড়িতে একটা আবহাওয়া ছিল। সেই আবহাওয়ার ফলে আমি এখন বুঝতে পারি যে আমরা ঠিক কি উত্তরাধিকার বহন করছি। মানে এটা কিন্তু এখনকার ছেলেমেয়েরা ঠিক বুঝতে পারে না। প্রচুর বই নিয়ে আলোচনা, কোন বইটা ভালো লাগলো, কেন লাগলো, কোনো বই পড়া নিয়ে বাজবিচার ছিল না, সব রকম বই পড়ার একটা অধিকার সকলেরই ছিল। এই মাকে আমরা দেখেছি ছোট থেকে, আবার তার সঙ্গে এও দেখেছি এখন যেমন আমাদের মধ্যে একটা কাঙালে বনা আছে যে সবাই জানুক আমি একটু লিখি টিখি, সবাই বুঝুক যে আমি একটু জানি বুঝি। কিন্তু মায়েদের তো ওইসব ছিল না, মা ডাল পুড়তে ভাত পুড়তে বই পড়ছেন, ওইটা থেকেই উঠে এসে মা একটু বলে গেল, এই না না তুই ঠিক জায়গাটা তোরা ধরতে পারিস নি, ওইটা এই জায়গাটা ধরতে হবে। তখন মা তো চলে গেছে, মা চলে যাওয়ার পর আমার খুব ভ্যাকিউম হয়েছে একটা, এখনো আছে সেটা যায়নি। তো তখন আমার মনে হলো যে আচ্ছা মা তো এত সাহিত্য ভালোবেসেছে, আর মানে ওটা একটা জীবনের প্যারালাল লাইন ছিল। মায়ের নামে যদি একটা সম্মাননা, পুরস্কার বলবো না, সম্মাননা দিই, এবং যেহেতু মায়ের নামে আর মেয়েদের এখনো মেয়েরা ভালো লিখতে পারেন না তো আমরা শুনতে পাই, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে নারী কলম, একটি নারী কলম সম্মান দেওয়া হোক। তো গত বছর
মানে সর্বসম্মতিক্রমে একটা করা হয়েছিল, একটা কি বলবো সার্ভে করা হয়েছিল, তাতে তৃষ্ণা বসাকের নামটা উঠেছিল। আর এবছরও অনুরাধাদির নামটা উঠেছে। এর মধ্যে আমাদের নিজস্ব বিশেষ কিছু নেই। অনুরাধাদিকে আমি আজকে প্রথম দেখছি, আলাপটা আজকে প্রথম মুখোমুখি হচ্ছে, ফোনে দুবার কথা হয়েছে এই ঘটনার পর। তো মানে একেবারেই মাকে ভালোবেসে এবং যাকে দেওয়া হচ্ছে তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সম্মাননা দেওয়া, এইটুকু। খুব ক্ষুদ্র, খুব সামান্য, কিন্তু এইটুকু। আর বাংলা কবিতায় অনুরাধাদি ঠিক কতটা জায়গা জুড়ে আছেন তা যারা বাংলা কবিতার সঙ্গে যুক্ত, সম্পৃক্ত, তারা উপলব্ধি করে, তারা জানে। দীর্ঘকাল ধরে বাংলা কবিতার সেবা উনি করে চলেছেন, তার সাথে সাথে বেশ কিছু গদ্যও ওনার আছে। সম্প্রতি কবি শঙ্খ ঘোষকে নিয়ে একটি বিরাট কাজ উনি করেছেন, তা প্রকাশ পেয়েছে এবং এখন তার অনুবাদ চলছে, যাতে অন্যান্য ভাষাভাষী মানুষের কাছেও পৌঁছে যেতে পারে তার লেখা। সেই অনুরাধাদিকে আজ আমরা পেয়েছি, অত্যন্ত গর্বিত। আমি মানপত্রটি পাঠ করছি। কিন্নর দল ভারতী গঙ্গোপাধ্যায় স্মৃতি সম্মান, সেরা নারী কলম, 2য় বর্ষ, নির্বাচিত সাহিত্যিক অনুরাধা মহাপাত্র। হে কবি, আপনার 6 দশকের সাহিত্য যাপন বাংলা সাহিত্যে উৎকর্ষের নতুন মাত্রা যোগ করেছে। আপনার মায়াময়, সৃজনশীল ও বলিষ্ঠ কলম আমাদের নিয়ত প্রেরণা দেয়, আশা জাগায়। নারীর মেধা ও মননশীলতা সমাজে পরিচিতি ও প্রশস্তি লাভ করলে অর্ধেক আকাশ উন্মুক্ত হয়। সেই বিচারে আজ আপনাকে এই স্বীকৃতি দিতে পেরে কিন্নর দল ধন্য। আপনার কলম গতিময় থাকুক, অক্ষয় হোক, এই কামনা করি। নিবেদনে কিন্নর দল, 10 জানুয়ারি 2026। আচ্ছা, আমি যদি একটা অনুরোধ করি, রাখবেন? আমি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা নমস্কার করে এটা নিয়ে তার কাছে দাঁড়াই, তাহলে কি ভালো তো, আজকের দিনে অন্তত তারই গৃহে, তারই বাড়িতে একদম একদম পেয়েছে। ওই তো ওখানে দাঁড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ। দিদি, আমি যাচ্ছি। মালগাড়ি ও পুটু, এত মালগাড়ি যায় কেন ভুবন জুড়ে? মালগাড়ির ভিতর কি থাকে? আমাদের ঝগড়াঝাটি, আমাদের মতানৈক্যের চাঁদ। পুটুর দেখাশোনা চলছে, আমরা ঠাকুরকে ডাকি এবার যেন পছন্দ করে ওকে। পুটু শ্যামলা, কিন্তু সাঁতার তো জানে। বঙ্কিমচন্দ্র তো পড়েছে পুরোটা, তবু পাত্রপক্ষ হাসি মুখে লুচি আর মিষ্টি খেয়ে চলে যায়। জানলা দিয়ে দোলের জ্যোৎস্না এসে পড়েছে পুটুর মুখে, পুটুকে ফর্সা লাগছে। রবীন্দ্রনাথের বসন্তের গান এখন ওর পাশে শুয়ে আছে, পুটুর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত বিভৎস আওয়াজ করে মালগাড়ি যায় কেন? যুদ্ধক্ষেত্রে আমি এই প্রসঙ্গে কেন এখানে চাইলাম, সেটাতে বলতে গিয়ে আমার খুব অল্প বয়সে, মানে স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, খুব লেখা শুরু করেছি অল্প অল্প করে। তো আমাদের স্কুলে আমি ওই ক্লাস 8-এর ছাত্রী অবস্থাতে স্কুল লাইব্রেরি থেকে আমাকে প্রথম লাইব্রেরি থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই দেওয়া হয়েছিল, পথের পাঁচালী। আর তো সেই প্রসঙ্গে আবার এটা এডুকেশন স্কুল ছিল, মানে ছেলেরা মেয়েরা সবাই ছিল। সেটা নিয়ে একটা বেশ বড় হইচই হয়েছিল ছেলেদের মধ্যে, এবং তারা বলেছিল যে কেন অনুরাধা মহাপাত্রকে বিভূতিভূষণের পথের পাঁচালী দেওয়া হলো প্রথম, আমাদের না দিয়ে। ও তাতে বাংলার মাস্টারমশাই একটু অপ্রতিভ হয়েছিলেন,
তো তিনি বলেছিলেন যে একজন মহান সাহিত্যিকের বই দেওয়া হচ্ছে এই কারণে যে আজকে যে স্কুলে পড়ছে যে একেবারেই কিশোরী মেয়েটি, সে ও সাহিত্যেরই চর্চা করছে এবং প্রাথমিকভাবে সেই সাহিত্যের চর্চা করছে বলেই সেই মহান সাহিত্যিকের আশীর্বাদ স্বরূপ আমরা তাকে প্রথম এই বইটি তোমাদের না দিয়ে তোমরা সবাই পড়বে, কিন্তু প্রথমে তাকেই দেওয়া হয়েছে। তো সেই স্মৃতিটা আমার ছেলেবেলার সবচেয়ে মধুর স্মৃতি। তারপরে তো আমি স্কুল জীবনে বা কলেজের আগেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ বাদুড়ি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের সবার বই আমি স্কুলে থাকতে থাকতে এবং কলেজে ভর্তি অবস্থাতেই আমি পড়েছি। কারণ আমাদের বাড়িতে সাহিত্য চর্চাটা আমার দাদা বড়দা, তিনি খুব ভালো গল্প লিখতেন, এখন লেখেন না, একটা সময় অসাধারণ তার গদ্য লেখার হাত ছিল। তো তিনি আমাকে বলতেন যে কবিতা লিখতে গেলে শুধু কবিতা পড়লে হবে না, তোমাকে পাশাপাশি অন্তত বাংলা গদ্য সাহিত্যটা পুরোপুরি পড়তে হবে। যদি তুমি আধুনিক কবিতা লিখতে চাও তাহলে শুধু কবিতা পড়লেই হবে না, কিন্তু সাহিত্য সমানভাবে সবাইকে নিয়ে, শহীদ কথাটা এসছে, সকলের সঙ্গে সহিতত্ব বা সাযুজ্য করা বা সমান অনুভূতি বা অনুভব করা থেকে। অতএব তোমাকে সব কিছুর সঙ্গে একটা মানে সম অনুভবে যেতে গেলে সব রকম লেখাই পড়তে হবে, তার মধ্যে গদ্য সাহিত্য অবশ্যই পড়তে হবে। তো সেটা দিয়েই আমি শুরু করেছিলাম। তো আজও অবধি আমার এটা প্রায় 57 ইয়ার্স হতে চললো, মানে আমার লেখার বয়স। মানে আমি 12 বছরে শুরু করেছিলাম, এখন আমার 68+ বয়স। তো আমি যখন ওই ছোটবেলার দিকে তাকাই যে আমি যাদের দেখে খুব নিজের জীবনে আইডিয়াল সাহিত্যিক মনে করতাম, শুধু ছবি দেখে, ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিকবাবু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ, আমি রোজই দেখতাম যে আমি যে জীবনটা দেখছি চারপাশে সবই তো এদের লেখায় আছে এবং এত জ্যান্তভাবে আছে। ওই স্বামীজির বলার মতো যে জ্যান্ত দুর্গা সামনে রয়েছে, তো তাকে আগে তো পুজো করব, তিনিই তো দুর্গা। তো আমার মনে হতো যে এই এত জ্যান্ত এদের লেখা, যে আমি যে জীবনটা আমি পুরোপুরি গ্রামেই কাটিয়েছি, হায়ার সেকেন্ডারি অবধি, কলেজ অবধি কাটিয়েছি। গ্র্যাজুয়েশন করার পরে আমি কলকাতায় আসি 1978-এ, এবং MA পড়তে আমাকে বাড়ি থেকে পাঠানো হয় আর কি, আবার বড়দা এসে ভর্তি করে দিয়ে যায়। তখনও পর্যন্ত আমাদের গ্রামে MA মেয়েরা পড়তে পারতো না, বড় দূর গ্র্যাজুয়েশন অবধি তখন পড়তে পারতো, তারপরে তাদের বিয়ে হয়ে যাওয়া এবং অন্যান্য কিছু হতো। তা আমাদের পরিবারে আমাকেই প্রথম অনেকটা বড়দার উৎসাহে এবং বাবা মায়ের সম্মতিতে, কলকাতায় আমাদের কেউ নেই, কোনো স্বজন নেই, আমাকে ভর্তি করে দাদা দিয়ে গেলেন। তো দাদা বললেন যে না, ওকে এনে পড়তে হবে এবং আরও অনেক লেখালেখি করতে হবে। তো সেই যাত্রাটা অদ্যাবধি রয়েছে। তো যখনই আমি কিন্নর দলের কথা শুনি অনিন্দিতার কাছে, তখন আমার মনে পড়ে যাচ্ছিল যে এরকম একটা শ্রেষ্ঠ গল্প লিখেই তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের মন জয় করে নিয়েছেন। আর একটা আমার স্মৃতি খুব মনে আছে, এখানে মিত্রাদি আছেন সেজন্য নয়, আমি অনেকবার গল্প করেছি, অনিন্দিতাকেও বলেছি যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তারপরে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা পড়তাম এবং আমরা জানতাম যে তারাদাস বন্দ্যোপাধ্যায় এমন একজন লেখক যিনি একদম সত্যকার অর্থে তার উত্তরাধিকারটাকে সম্মান দিয়ে এবং ভালোবেসে খুব আত্মিকভাবে তিনি তার বাবার যে ট্র্যাডিশন, অথচ তার মধ্যে একটা নতুনত্ব ছিল, কিন্তু একটা প্রবল গভীর ভালোবাসা ছিল বাবার কাছ থেকে। অনেক বড় লেখকের ছেলে মেয়েরা তারাও লেখক হন, কিন্তু এতটা আত্মিক ভালোবাসা, এতটা সর্বাত্মক ভালোবাসা, এটা আমরা তারাদাস বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর মধ্যে দেখিনি।
এবং এটা ওনার একটা ব্যক্তিত্বের প্রধান দিক ছিল। আমি কেন বলছি, আমি যখন এটা তো আমি লেখা পড়ে বুঝতাম, কিন্তু আমি যেদিন প্রথম রাইটার্সে একদিন একটা কাজে গিয়েছিলাম কালীকৃষ্ণ গুহর সঙ্গে দেখা করতে, তখন তারাদাসবাবু রাইটার্সে তথ্য দপ্তরের উনি অধিকর্তা, আর কালীকৃষ্ণ গুহ তখন সংস্কৃতি দপ্তর অধিকর্তা। তো আমি কালিদার সঙ্গে যখন কথা বলছি, তারাদাসবাবু ঢুকলেন কোনো একটা কাজে, তো কালিদা বললেন যে ইনি তারাদাস বন্দ্যোপাধ্যায় অনুরাধা। তো আমি দেখেই যেটা আমার অনুভূতি হয়েছিল, যে সত্যি কথা বলছি আপনাদের, যে একজন লেখককে দেখলাম যাকে দেখে কোনো আলগা কোনো অহংকার, কোনো কপটতা এতটুকু নেই, বা আলাদাভাবে নিজেকে একটা দেখানো, একেবারে সমস্তটা অভিব্যক্তি, সমস্ত চেহারা এবং মুখের অভিব্যক্তিটা বলে দিচ্ছিল যে ইনিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়, ইনি ছাড়া আর হতেই পারেন না। মানে তো সেদিন আমাকে উনি অবশ্য আলাপ করে দেওয়ার পরে বললেন আমাকে আলাপ করতে হবে না, আমার তো ওনার সঙ্গে আলাপ আছে। আমি তো খুবই বিস্মিত হয়ে গেছি, আমার সঙ্গে তো কোনোদিন ওরা আলাপ হয়নি। বললেন যে আমি তো আপনার কবিতা পড়ি, আপনার কবিতা আমার ভালো লাগে। আমি তো আরো বিস্মিত হয়ে গেলাম সে কথা শুনে। তো আমি খুবই একটু সংকুচিত হয়ে বললাম যে সে আমার বড় সৌভাগ্য যে তারাদাস বন্দ্যোপাধ্যায় আমার কবিতা পড়েন এবং তার ভালো লাগে। তো এই স্মৃতিটাও আমার খুব মনে আছে। তো এই কথাগুলো বলছি এই জন্যে, কালকে একটা সরকারি উৎসবে, আমি কেন বলছি এগুলো একটা বাস্তব জায়গাও আছে, সরকারি উৎসবে লিটল ম্যাগাজিন মেলা চলছে, সেখানে রাজদীপও ছিল, গিয়েছিলাম। তা আমি দেখলাম যে সেখানে আজ কয়েক বছর ধরেই দেখছি, 2 বছর আমি যে কারণে যাইনি ওখানে কবিতা পড়তে, একটা মঞ্চ সাজানো হয়ে আছে, সেখানে সাহিত্যের অনুষ্ঠান শুরু হওয়ার কথা 4টে, সেটা 6টা অবধি, 6টা সোয়া 6টা অবধি আমি যতক্ষণ রইলাম সেই মঞ্চে কেউ নেই, কিন্তু অনেক মানুষ সামনে ওই ঠান্ডার নিচে তারা কিন্তু অপেক্ষা করছেন সাহিত্যের অনুষ্ঠানটা দেখবার জন্য, শুনবার জন্য, কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এত বড় একটা সরকারি ব্যবস্থা, এত কিছু, এত তার লোকজন, এটা আমাকে সবসময় ওখানে প্রতিবাদ। এই যে মানুষের বাড়ি ফেরার জন্য কেন মানুষের বাড়ি ফিরতে চায় কেন? এটা হচ্ছে কি কারণ? এটা হচ্ছে জন্মের টান, আমি মনে করি, আমি বুঝেছি এতটা। জন্মের টান মানে জন্মের সময় দেশে জানতে পারছে না, সে জানতে পারছে না, কিন্তু এটা অনেক কাল থেকে মানুষ, যে এই যে মার পেট থেকে যখন আমরা বেরোই, আমাদের কিন্তু টানটা তখন থেকেই তৈরি হয়ে যায়। মায়ের সঙ্গে তো হয়, পুরো মাটির সঙ্গে হয়, পুরো জন্মভূমির সঙ্গে হয়, এবং ওই টানটাই, হ্যাঁ সেটাও মানুষ জানে, সেটাও মানুষ জানে যে সে বাঁচবে না, কিন্তু তবু সে তার স্বদেশী। এই যে বিভূতিভূষণ বলতে যখন তখন যে ওই মার কথা মনে পড়ছে, ঝড় হচ্ছে, মা বলেছিল মুটুটাই এই করছে, তুই এই করিস। উনি কিন্তু থেকে থেকে মাঝে মাঝে, আমি যখন স্মৃতির রেখা বইটা কয়েক বছর আগে, আমি ফুটপাথ দিয়ে যাচ্ছি, কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে আমরা অনেক বই সংগ্রহ করি, যাদের অল্প পয়সা আছে তারা এভাবে করে। আমি হঠাৎ দেখছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতির রেখা, আলাম আরে এই বইটা তো আমার নেই, আমি ওখান থেকেই কিনে ফেলি। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি অদ্যাবধি ওই বইটা, মানে আমার যখনই খুব মন খারাপ হয় বা খুব জটিলতা তৈরি হয়, না অনুবর্তন না, ওটা একটা ডায়েরি আর কি, ওইটা আমি দেখি। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছিল যে একই সাথে শিকড়টাও রয়েছে, হ্যাঁ আমার শিকড়ের গন্ধটাও রয়েছে লেখার মধ্যে। আমি চর্চা করতে পারি, আমি যেতে পারি, কিন্তু আমি থাকতে চাই না। কেননা আমার মাটির টানটাই আমার কাছে কিন্তু মূল ব্যাপার। আমি ওখানে শেষ দিকে প্রায় পাগলের মতো, তখন প্যারিস ট্যারিস ঘুরে আমেরিকার সব, একটা ইউনিভার্সিটিতে 7 দিনের ছাত্রদের সঙ্গে কোশ্চেনে, আর মানে তারা প্রশ্ন করে উত্তর দিলাম, এসব হয়ে গেল। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে কবিতা পড়লাম, বঙ্গ সাহিত্য সম্মেলন চলছিল সেখানে পড়লাম, কিন্তু তারপরে আমার মনে হয়েছিল ভাই চলো নিজ নিকেতন,
আর আমি 5টা ইউরোপে অন্তত থাকবো না, আমি আমার নিজের দেশে ফিরতে চাই। এবং এটা এমন হয়েছিল, আমি ছিলাম লাস্ট কদিন জ্যোতির্ময় দত্তদের বাড়িতে, ওরা আমাকে শেষে বাধ্য হন যে তখন বুকিং পাওয়া যাচ্ছিল না, টিকিট বুক করা যাচ্ছিল না, কারণ ডিসেম্বর মাসে বড়দিনের ছুটি, সমস্ত টিকিট বুকড, পাওয়া যাচ্ছে না। ওরা রোজ খোঁজ নিচ্ছেন, পাচ্ছেন না, মীনাক্ষী দত্ত এবং জ্যোতির্ময় দত্ত দুজনেই। বললেন কি করবো অনুরাধা বলো তো, টিকিট তো পাওয়া যাচ্ছে না। আমি বললাম কোথাও অবধি বুক আছে? বললেন এটা লন্ডন হিথ্রো অবধি বুকড আছে, কিন্তু হিথ্রো থেকে কলকাতা তোমাকে বুক করতে হবে। আমি একটা কাজ করুন জ্যোতিদা, সরি সরি সরি, আপনি আপনি আমাকে কিভাবে, আপনার কি পরামর্শ? বলে একটা উপায় আছে, উনি তো ভীষণ রকম খামখেয়ালি, সবসময় অ্যাডভেঞ্চারে ওনার একটা বিশ্বাস, উনি সেই রকমই একটা তো উত্তর দেবেন, এটা আমিও জানতাম। উনি বললেন যে দেখো তুমি হিথ্রোতে গিয়ে, মানে প্যারিসের হিথ্রোর একটা আলাদা তো বিশাল এয়ারপোর্ট আছে, তুমি ওখানে গিয়ে পড়ে থাকবে, একদম গিয়ে কাউন্টারে গিয়ে বলবে আমাকে একটা কলকাতা বুক করে দিতেই হবে টিকিট। আমি এসে পরে অনুষ্ঠান, তাহলে আপনারা কি কবিতাকে শ্রদ্ধা করেন না করেন না? এটা আমি 2বার মঞ্চে দাঁড়িয়ে কিন্তু বলেছিলাম। আমি তার পাশাপাশি আজকে আপনাদের এখানে এসে এত দূর থেকে, এত দূরে আপনারা, এটা হতে পারে একটা কম মানুষজন এসেছেন, সেটা খুব একটা বড় কথা না। আমি দেখছি যে এটা আপনারা এত আন্তরিকতার সঙ্গে সত্যিকার সাহিত্যকে ভালোবেসে একটা অনুষ্ঠান করছেন, যেটা আমি ওকে বলছিলাম, মানে নন্দিনীকে, যে আমি বরাবরই জীবনে সবসময় ডিসেন্ট্রালাইজেশনের জায়গাতেই আমি চেয়েছি, সবসময় চেয়েছি যে ছোট ছোট বড় বড় সমস্ত মানুষ মিলে আমরা যে প্রত্যেক মুহূর্তে একটা সৃষ্টিশীল কাজ করে চলেছি সমাজে, সাহিত্যে, জীবনে, আমার কাছে সেটাই মহত্ব বেশি। কারণ আমি দেখেছি যখনই একটা বড় কিছু হয়ে যায় এবং তার মধ্যে একটা পাওয়ার সেন্ট্রালাইজড হয়ে যায়, তখন কিন্তু বিষয়টা যায় হারিয়ে, মানে কি বিষয়ে আমরা করছি, কি তার গুরুত্ব, কি তার মহত্ব, এটা আমাদের কাছে থাকে না। ওখানে আমি 1বারই 2বারই দেখেছিলাম, ওই সরকারের আমলে বলছি এই কারণে সময়টা বোঝানোর জন্য, তখন শঙ্খ ঘোষ মহাশয় এবং তথ্য সংস্কৃতি দপ্তর সরাসরি তারা 2বার কবিতা উৎসব করেছিলেন ওই রবীন্দ্র সদন চত্বরে, এবং সেটা আমি সত্যিকার দেখেছিলাম যে একটা সাহিত্যের অনুষ্ঠান কিভাবে হতে পারে। শঙ্খবাবু 1.5 মাস আগে থেকে সমস্ত আমন্ত্রণপত্র লিখিয়ে, সেটা 2 বাংলাকে নিয়ে হয়েছিল, মনে রাখতে হবে, একটা বিশাল কর্মকাণ্ড। তিনি আমাদের সবাইকে আমন্ত্রণপত্র লিখে মেসেঞ্জার দিয়ে বা কাউকে দিয়ে পাঠিয়ে, তাকে দিয়ে, তারপরে যখন ওখানে গেলাম সমস্তটা কবিতার লাইন, গল্পের লাইন, সাহিত্যের লাইন, 2 বাংলার কবিদের সেগুলো ছিল। এবং তারপরে যখন আমরা গেলাম সমস্তটা সময় শঙ্করবাবু ছিলেন ওখানে, এবং বুদ্ধদেব বাবু অবশ্যই ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেটা সত্যি সত্যি আনন্দ পাবার মতো। তারপরেও শঙ্করবাবু আমাদের সঙ্গে সমস্ত বাংলাদেশে বাইরে থেকে আসা, আমরা তখনও কবিতা পড়েছি, শামসুর রহমান, আল মাহমুদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, কিন্তু কারোর সঙ্গে আমাদের আলাপ ছিল না। উনি সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিলেন যে, এবং নিজে ওখানে বসে সামনের সারিতে বসে প্রত্যেকে যে কবিতা পাঠ করছে সেটা উনি শুনেছেন। এমনকি বুদ্ধদেব বাবুও উইংসের পাশে দাঁড়িয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী ওইভাবে হয়তো একটা ছিল প্রোটোকলে না, উনি উইংসের পাশে দাঁড়িয়ে কবিতা শুনেছেন। এই যে একটা সিরিয়াসনেস, মানে এই যে একটা গুরুত্ব, যে এটা সাহিত্য সংস্কৃতির ব্যাপার, এটা রাজনীতি আর সব কিছুর ঊর্ধ্বে, সেইটা কিন্তু এই বড় বড় জায়গা, যেগুলো পাওয়ার সেন্ট্রালাইজড জায়গাগুলো, সেগুলোতে আর থাকছে না। তো কিন্তু এই যে আপনারা আয়োজন করেছেন, আমি এতটা সত্যি আন্তরিকভাবে এতটা কৃতজ্ঞ এবং অভিভূত যে এই পরিবেশটাই আমরা আসলে চাই। এটাই সাহিত্যের পরিবেশ, শিল্পের পরিবেশ, কি মানুষের মনের অনুভূতি বিনিময়ের পরিবেশ।
তো সত্যি কথা আমি ওই প্রসঙ্গটা আনলাম যে যেহেতু মূল বিষয়টা কী যেটা বোঝাবার জন্য, আমার আর অন্য কোনো বিষয় নেই এখানে। তো যাই হোক, আমি খুবই আপ্লুত, আনন্দিত যে আপনাদের সকলের সঙ্গে এখানে পরিচয় হলো। কখনো কখনো আমি আসার চেষ্টা করব আপনাদের বার্ষিক, যদি পারি আর কি। আমার শরীরে আমার একটা 2017-তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আপস্টেয়ার্স থেকে নামতে গিয়ে নিচে পুরো ল্যান্ডিংয়ে গিয়ে ধাক্কা খেয়ে পড়েছিলাম। আর একটা মেজর মানে পুরো শরীরটা দুর্মুষ হয়ে গেছিল। মানে তারপরে আমি কোনোভাবে উঠে দাঁড়িয়ে লেখালেখি শুরু করি। তারপর সবে প্রচুর লিখেছি, গত 10 বছরে কবিতা গদ্য হিউজ লিখেছি। মানে সেটা আমি নিজেও ভাবছিলাম যে যেটা 15 বছরে লেখা যায় সেটা আমি 7-8 বছরে লিখতে পেরেছি। এগুলো হয়তো একটা ইন্সপিরেশান থাকে। এত কবিরা এসেছিলেন, শঙ্খ ঘোষ এসেছিলেন, অলোকরঞ্জন দাশগুপ্ত ফোন করেছিলেন, অমিয় দেব এসেছিলেন, মানে সবাই, কলকাতা ছাড়াও অন্যান্য জেলা থেকেও আমার যারা কবিতা পড়েন দীর্ঘদিন পরিচিত তারা অনেকে গিয়েছিলেন। আসলে এই ভালোবাসাটা সাহিত্যের সঙ্গে, এই যে আন্তরিক ভালোবাসাই কিন্তু আমাদের সাহিত্যের পথে এগিয়ে নিয়ে যায়। আর তো কিছু আকাশ কুসুম কিছু নয় যে আকাশ থেকে টপকে পড়লো। একবার মানে কবি দীপক মজুমদার আজ থেকে 40 বছর আগে একদিন আমাকে বলছিলেন, আমি একটু দুঃখ করে বলছিলাম যে সাহিত্য চর্চা করতে গেলে এত অপমানিত হতে হয়, অসম্মানিত হতে হয় দীপকদা। তাতে মনে হয় যে মাঝে মাঝে কেন লিখছি, কবিতা লিখে ছেড়ে দিই। তখন আমি সোশ্যাল ওয়ার্কার ছিলাম। আমি আসলে 22 বছর একেবারে ডাউন ট্রটেড মানে পিপুলের মধ্যে, মানে একদম গ্রাসরুট লেভেলে মানুষের মধ্যেই আমি কাজ করেছি। আমার একটা বড় অভিজ্ঞতা ইতিহাস হচ্ছে অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং কালচারাল অ্যাক্টিভিস্ট। তো সে সময়টা ওর সঙ্গেও আলাপ হয়েছিল। তো উনি বলেছিলেন যে অনুরাধা, কোনো সাহিত্যিক অপমানিত হবেন না, তিনি সাহিত্যিক হবেন, এটা আপনি ভাবলেন কী করে? প্রত্যেক সত্যিকার সাহিত্যকারদের জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং তাকে অপমানিত হয়েছে, তাকে লাঞ্ছিত হতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে। তিনি এটা হবেন না, অথচ তিনি একজন সাহিত্যিক হবেন বা বড় কবি হবেন, এটা আপনি ভাবলেন কী করে? এটা আপনি ভাবনা থেকে। আর একটা কথা, যে জীবনটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটাই তো আপনার সাহিত্য। যাদের মধ্যে আপনি কাজ করছেন, যে মানুষগুলোকে ভালোবেসে, সেটাই আপনার কবিতার মধ্যে আসুক, আপনার লেখার মধ্যে আসুক, আপনার সমস্ত চিন্তাভাবনার মধ্যে আসুক। তো আমার একটা ছোটোবেলা থেকে একটা অভ্যেস ছিল, এটা আমার মা আমাকে শিখিয়েছে, যে তুমি যেখানে যাবে, যেখানে থাকবে, এখানে আমরা আছি, তোমাকে তোমার সাহচর্য দিচ্ছি সবসময়, কিন্তু তুমি কলকাতায় যে আছো, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, কোথাও কেউ নেই, ওখানে তোমার সিনিয়ররা মানে অভিভাবকরা, তাদেরকেই তুমি অভিভাবক বলে মেনো। যারা তোমার সিনিয়র, তুমি তাদের প্রত্যেকেই আমাদের মতো করে শ্রদ্ধা করবে এবং তারা যেসব কথাগুলো তোমাকে বলবেন সেগুলো কিন্তু তুমি মেনে চলবে এবং ভেবেও চলবে। এবং আমি আমার বাবার কথা ছিল, কেন জানি না বাবা এটা বলতেন, প্রত্যেকটা চিঠিতে একটা ইনল্যান্ড খামে এক পিঠে বাবা এক পিঠে মা লিখতেন। তো বাবা লিখতেন যে আমি চাই তুমি বিবেকানন্দের মতো হও। আমি এখনো পর্যন্ত সেটা তখন বুঝতাম না, যে বাবা তো বলতে পারতেন তুমি অমুকের মতো হও, তুমুকের মতো হও, কোনো মহিলার, কেন উনি বিবেকানন্দের মানে স্বামীজির কথা কেন বলতেন? এখন আমি এই বয়সে এসে বুঝতে পারি এর মূল স্পিরিচুয়াল জায়গাটা কি, মানে ধার্মিক নয়, মূল স্পিরিটটা কি। আসলে বাবা ওই স্পিরিটটা, স্বামী বিবেকানন্দের স্পিরিটটাকে বাবা রাখতে বলেছিলেন, যে সমস্ত জীবনের লড়াইয়ের মধ্যে যেন যেভাবে স্বামীজি তার সমস্ত স্পিরিট দিয়ে সমস্ত অভিঘাতগুলোকে, সমস্ত বাধাগুলোকে, আঘাতগুলোকে ছাড়িয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছতে চেয়েছিলেন এবং অন্যদের মধ্যেও সেই ইন্সপিরেশনটা আনতে চেয়েছিলেন, সেটাই বোধহয় বাবাও চেয়েছিলেন আমি তার মধ্যে করি। যে কারণে আমাকে কখনো এই বাড়ি থেকে একটা ব্যাপার ছিল যে ছেলেরা মেয়েরা এরকম আলাদা, আমাদের পরিবারে কিন্তু আমি সেভাবে মানুষ হইনি। আমাকে আমার অন্য 5 ভাই যেমন ছিল
তাদের সঙ্গে একইভাবে আমার মা বাবা দুজনেই, মায়েরও কোনোদিন এটা ছিল না যে ও মেয়ে, ওকে ও একটা আলাদা, ছেলেরা আলাদা, এটা আমি কোনোদিনও অত তখন নন্দীগ্রামের আমার বাড়ি একটা প্রান্তিক গ্রামে, তখন সত্যি প্রান্তিক ছিল। আমি হ্যারিকেনের আলোয় গ্র্যাজুয়েশন করেছি এবং আমাদের রাস্তাঘাট তখনও মাটিরই ছিল, কোনো ইলেকট্রিসিটি যায়নি। তো সেরকম একটা গ্রামে আমার মা কিন্তু ওভাবেই দেখতেন, মানে সমানভাবে দেখতেন যে তার ছেলেরা যেমন একজন খুব আদরে, সেও পড়াশুনো করবে, তার মেয়েও সে পড়াশুনো করবে, লিখবে। এটা আমার মায়ের বাবারও ছিল এবং মায়ের অনুভূতি ছিল। তো যে কারণে আমার একটু স্বভাবটা হচ্ছে এইভাবে যে খানিকটা একটু সাহসী, বেশি সাহসী একটা জায়গা হয়েছে, যেটা লোকে ছেলেদের কথা বলে যে ছেলেরা ভীষণ সাহসী হয়। আর একটা হয়েছে খুব কোমল দিক, যে এটা তৈরি হয়েছে। যাই হোক, এত কথা বলে আমি বলি না, কিন্তু কোনো সবাই তো বলি না, হয়তো ব্যক্তিগতভাবে কথা বলতে গিয়ে বলে ফেললাম। ধন্যবাদ সবাইকে, অনেক আন্তরিক নমস্কার। তুমি যখন বলছো এই অনুরাধাদি, তুমি আরো একবারেই বলো কিছু, যেমন আচ্ছা, অনুরাধা মহাপাত্র লেখা পড়ে যেমন আমার তো খুব যেটা মনে হয় যে অনুরাধা মহাপাত্র আন্তর্জাতিক, মানে ধরো তোমার কবিতা পড়ে আমার মারাম আলমাস্টির কবিতা মনে পড়ে, কিংবা জার্মান কবি ভলফগাং বর্শার্টের কবিতা মনে পড়ে। তোমার প্রতিবাদী যে সমস্ত লেখা পড়েছি আমি একটু আধটু, খুব যে তোমাকে পড়ে ফেলতে পেরেছি এমন নয়, আমি খুব বেশি পড়িনি। তো প্রতিবাদের সুরটা কিন্তু মানে সেই জন্য আমার মনে হয় যে তুমি খুব আন্তর্জাতিক। তো তোমার সেই আন্তর্জাতিক যে কবিতা যাপন সেটা, এবং তোমার ওই মানে ওই যে তুমি ধরো তুমি থেকে যেতে পারতে আমেরিকাতে, থাকোনি, দুম করে মনে হলো না তোমাকে ফিরতে হবে, তো এই ব্যাপারটা নিয়ে তুমি আরো এক দু কথা বলো। একটা কাজ করি, ছোট্ট একটা কাজ, যেটা হচ্ছে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমরা ধন্য হয়েছি, এই বইটা আপনাকে দিলাম। আমি কৃতজ্ঞ আপনাকে এই বইটা পেয়ে, ধন্যবাদ আপনাকে। কবিতা শুনবো আপনার কণ্ঠে। না, আমি এক এক করে মানে একটু উত্তরটা দিয়ে নিই। এটা আমাদের এই জানার ইচ্ছেটা রয়েছে আমাদের। আমি এখন একটা আন্তর্জাতিক পরিচয় আমার এখন কেন বেশ কিছুদিন ধরেই হয়েছে, তার কারণ আমার একটা আন্তর্জাতিকভাবে একটা বই আছে ইংরেজিতে, 1996-তে বেরোয় আমেরিকা থেকে, একটা কবিতার বই, অ্যানাদার স্প্রিং ডার্কনেস। সেটা একটা আমেরিকান পাবলিশারই বার করেন, আর তার অনুবাদ করেছিলেন সম্প্রতি যিনি প্রয়াত হলেন, প্রখ্যাত সাহিত্যিক জ্যোতির্ময় দত্ত, আর এক ভদ্রমহিলা পারমিতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুরলীধর কলেজে তখন পড়াতেন। এরা দুজনে মিলে এই কবিতাগুলো অনুবাদ করেছেন। এবং আমেরিকান এক মহিলা এসেছিলেন, ক্যারোলিন রাইট, তিনি এখানে এসেছিলেন দুই বাংলার মেয়েরা যারা লিখছে কবিতা, তাদের নিয়ে একটা অ্যান্থোলজি করবেন, যারা মানে জীবিত মূলত। সেটা করতে গিয়ে তার আমার কবিতার সঙ্গে আলাপ হয়, অবশ্যই জ্যোতির্ময় দত্তের, কারণ সে তো বাংলা জানতো না তখন, সহায়তা। এবং তখন সে বলে যে আমি ওনার একটা আলাদা বই করতে চাই, এই অ্যান্থোলজি তো হবেই সবাইয়ের, যেটা তার সঙ্গে আমি একটা আলাদা অ্যান্থোলজি করতে চাই, আপনি এটা জ্যোতির্ময় দত্তকে বলেন যে আপনি আরও বেশ কিছু কবিতা অনুবাদ করুন। সেই অনুবাদগুলো আমরা নিয়ে গিয়ে ওখানে বিভিন্ন পত্রপত্রিকায় দেব, এবং সেটাই সে করে। প্রায় 50টা কবিতা ওখানে অনুবাদ হয়। সেই অনুবাদগুলো নিয়ে সে আমেরিকার পোয়েট্রি, আমেরিকান পোয়েট্রি, পার্টিজান রিভিউ, ব্ল্যাক ওয়ারিয়ার, আমেরিকান এবং ব্ল্যাক আমেরিকান অনেকগুলো পত্রিকায়, অক্সফোর্ড বুক রিভিউ, অক্সফোর্ড ইউনিভার্সিটি কালেকশন, এরকম আরও অনেকগুলো, প্রায় 22টা মতো পত্রপত্রিকা এবং কালেকশনে সেই লেখাগুলো সে পাঠায়, এবং সেগুলো ছাপা হয়ে প্রকাশিত হয়। এবং এখানেও পেঙ্গুইন ইন্ডিয়ার একটা কালেকশন, ভারত থেকে একযোগে বার হয়, ভারতে বিদেশে নিমরড বলে একটা
পাবলিকে পত্রিকা সেখানে বেরোয়। এইভাবে 1987 সাল থেকে সেগুলো বেরোতে বেরোতে 1996-তে গিয়ে, তার আগে ওই পাণ্ডুলিপিটা ওই ক্যারোলাইন বিভিন্ন দেশের পাবলিকেশনে পাঠাতে থাকে। ওদের বিদেশি বইয়ের যেগুলোর নিয়ম হচ্ছে যে পাবলিকেশনটা বিভিন্ন জনের কাছে পাঠাবে, একই সঙ্গে বিভিন্ন লেখক কবিদের কাছে পাঠাবে, একই সঙ্গে বিভিন্ন পাবলিশারের কাছে পাঠাবে। এটাকে প্রমোশন বলবো না, বইয়ের আগের যে পিরিয়ডটা এটা বলে পাঠানো হয়। তাতে অনেক কবি সেখানে লিখেছিলেন। বইটাতে প্রায় 15 জন 20 জন বেশ নাম করা আমেরিকান এবং আমেরিকান ইন্ডিয়ান কবিরা লিখেছিলেন। আমেরিকান অ্যাড্রিয়ান রিচ, যিনি খুব 70-এর দশকে, 70 নয় 50-60-এর সবচেয়ে বিখ্যাত আমেরিকার একজন প্রতিনিধিস্থানীয় করেছিলেন, তিনি একটা লেখা লেখেন। তাছাড়াও আরও অনেকে লেখেন। আর কতগুলো পাবলিকেশনে গেছিল, তার মধ্যে ফেভার অ্যান্ড ফেভার, যেটা মানে গ্রেট ব্রিটেনে ওদের এখন ইন্টারন্যাশনালি সবচেয়ে নাম করা পাবলিকেশন, ওদের কাছেও গেছিল। তো ওরা ওদেরকে জানালেন যে এটা আমাদের খুবই ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কিন্তু তিনি এত আনকোরা যে আমরা ভয় পাচ্ছি সার্কুলেশন বা বিক্রির কথাটা ভেবে। তো এই মুহূর্তে আমরা এই বইটা করছি না, কিন্তু আপনারা যে কোনো ভালো পাবলিশারকে এই ম্যানুস্ক্রিপ্টটা দিতে পারেন। এরকম হয়ে একটা পাবলিকেশন, উইমেন্স পাবলিকেশন আমেরিকার, ক্যালিক্স বুকস বলে, ওরা রাজি হয় এবং ওরা সেটা বের করে। 1996-তে বেরোয়। তারপরে আমি 1997-তে আমি ফ্রান্সে একটা ইন্টারন্যাশনাল পোয়েট্রি কনফারেন্স হচ্ছিল। তো একটা ফরাসিদের গ্রুপ ছিল, বায়োনেল ইন্টারন্যাশনাল দেশ পোয়েটিস, এই নামটা ছিল, মানে ফ্রেঞ্চেতে। তাদের একটা গ্রুপ যারা মিনিস্ট্রি অফ কালচার ফ্রান্সের তার সঙ্গে যুক্তও ছিল, কিন্তু ওরা ইন্ডিপেন্ডেন্টলিও করতো। ওরা প্রতি বছর এরকম বিভিন্ন দেশ থেকে কয়েকজন কবিকে নির্বাচন করতো। ওই বছর 1997-তে ওরা ভারতকে খানিকটা স্পেসিফিক্যালি ফোকাস করে। সমস্ত দেশ থেকেও এসেছিলেন ভারতীয় 9 জন কবি, বিভিন্ন ভাষার, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি, কন্নড় এবং বাংলা। আমি আমার আর বিজয়া মুখোপাধ্যায়, পুষ্কর দাশগুপ্ত। তো ওরা নির্বাচন, তখন আমি প্যারিসে যাই ওই কনফারেন্সে। তো সেই সময়ে আমার এই ইংরেজি পাবলিশার তারা বলেন যে উনি যখন ফ্রান্সে আসছেন, প্যারিসে আসছেন, তাহলে নয় কেন প্যারিস থেকে উনি আমেরিকায় আসুন, তাহলে আমরা কয়েকটা পোয়েট্রি রিডিং সেশন করতে পারি ইউনিভার্সিটি, তারপরে লাইব্রেরি, মানে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, কয়েকটা জায়গা। তো সেইভাবে ওরা বলেন যে টিকিটটা শুধু ফ্রান্সের টিকিটটা ফ্রান্সেরই থাকবে, ওটা খুলে দেওয়া হবে যাতে উনি প্যারিসের প্রোগ্রাম শেষ করে এখানে চলে আসতে পারেন। তারপরে আবার ফেরার সময়টা ওই টিকিটেই ফিরবেন, তখন একটু বুক করে নিতে হয়। এইভাবে স্থির হয়। আমি প্যারিসে যাই, ওখানে 10-12 দিন আমরা, খুবই অসাধারণ হয়। একই সঙ্গে প্যারিসের 2-3টে জায়গা, এবং আমরা মার্সেইতে যাই 2-3 জন মিলে, এবং ফরাসি কবিরা, ওখানে কবিতা পাঠ হয়। এবং একটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছিল যে মার্সেই থেকে প্যারিস যে রাস্তাটা, সেটা প্রায় কয়েকশো মাইল, এবং সেটা একদম গ্রামের ভেতর দিয়ে রেল লাইনটা এখন হয়েছে। সেটা দিয়ে এখন টিজিভি ট্রেন চলছে, মানে সুপারফাস্ট ট্রেন চলছে। আর ওই মার্সেই থেকে একদা, মানে প্যারি কমিউন যে হয়েছিল, তার মূল হোতা যে কৃষকরা ছিলেন, তারা কিন্তু মার্সেই থেকে পায়ে হেঁটে প্যারিসে এসেছিলেন। প্যারি কমিউন হয়েছিল। তো আমি যখনই যাচ্ছিলাম, তখন আমার গায়ে কাটা দিচ্ছিল যে এই পথটা দিয়ে, যে পথে সুপারফাস্ট ট্রেনে চেপে আমি যাচ্ছি, সেখানে কিন্তু পায়ে হেঁটে কৃষকরা একদিন, তারা বিপ্লবের জন্য এতখানি পথ, মানে 200 মাইল এর উপরে প্রায়, সেই রাস্তা হেঁটে তারা প্যারিসে এসেছিলেন। তা আমাদের একই সঙ্গে খুবই, এটা ভাবলে খুব নিজেকে ছোট মনে হয়, আবার একসঙ্গে খুব গৌরবের মনে হয় যে ওই পথটা দিয়েই আমি আজকে যাচ্ছি মার্সেই, কবিতা পড়তে।
যে এতটা আমার সৌভাগ্য যে প্যারি কমিউনের রাস্তা দিয়ে আমি যাচ্ছি আজকে। আর একটা হয়েছিল যে ওখানে একজন ফরাসি কবি, তিনি খুবই আলোচক এবং কবি দুই ছিলেন, আদ্রে জেন। তো তিনি লাস্ট দিন ওই আমাকে বললেন যে মহাপাত্র, আপনার কি ভালো লেগেছে প্যারিসে, মানে কোন দুটো ইম্পর্টেন্ট মনে হয়েছে? আমি বললাম একটা খুব ভালো লেগেছে আনন্দের, যে এখানে পাউরুটি ব্রেড ফ্রি, মানে আপনি যে কোনো রেস্তোরাঁয় যে কোনো যান, জল খেতে হবে কিনে, কফি খেতে হবে কিনে, কিন্তু আপনাকে ওরা শুরুতেই এক টকরি, সুন্দর একটা বেতের টকরিতে করে, ফরাসিদের সব কিছুই খুব শিল্পসম্মত, টকরিতে করে তারা পাউরুটি নিয়ে যাবে। তা আমি প্রথম দিন বললাম এগুলো নিশ্চয়ই কত দাম? ওরা বললো না, ব্রেড ফ্রি। এটা হয়েছে ওরা ওই ঐতিহ্যটাকে মনে রাখার জন্য, যে রুটির জন্য লড়াই, ভাতের জন্য লড়াই। তাই রুটিটা হচ্ছে এখানে সবাই ফ্রিতে পারে। মানে একজন ধরুন সামান্য শ্রমিক কি নিম্নবিত্ত মানুষ, তার পয়সা বেশি নেই, শুধু একটা জায়গায় গিয়ে বললো আমাকে এক কাপ কফি দিন, কফিটার দাম দিল। এবারে সে যত খুশি, আমি বললাম এটা যত খুশি খেতে পারে? বলে হ্যাঁ, আপনি যতবার চাইবেন আমরা এই ব্রেড, মানে এরকম লম্বা শক্ত ব্রেড, সেটাকে কেটে কেটে পিস পিস করে রাখা। বললেন হ্যাঁ, আমরা ততবারই দেব। এটা আমি বললাম জেমকে, যে আদ্রে এটার চেয়ে বড় কিন্তু আমার কাছে একটা পাওনা নেই। একটা দেশের পরিচয় মেলে, ফ্রান্স যে সত্যি বিপ্লব করেছিল তার পরিচয় মেলে এখানে, যে তার দেশে এখনো একটা রাস্তার গরিব মানুষও সে চাইলে, মানে যদি ওই চাটা কিনে খেতে পারে বা কফিটা কিনে খেতে পারে, ওইটুকু পয়সা থাকে, বাকিটা সে পেট ভরে নেবে। এটার চেয়ে আর ভালো কিছু নয়। বলে সমস্যাটা কি দেখলেন? আমি বললাম যে তখন ফ্রান্সে খুব আনএমপ্লয়মেন্ট ক্রাইসিস যাচ্ছিল। তো এইসব স্মৃতিগুলো আমাদের একটা অন্যরকম আমাকে একটা শিক্ষা দিয়েছিল আর কি। মানে বিদেশ ভ্রমণ করেছি, কবিতার একটা আন্তর্জাতিক হয়েছে, সেটা তো ঠিক আছে, একটা ম্যানিফেস্টেশন হয়, আর জীবনের একটা পরিবর্তনও হয়, সেটা ঠিক আছে। কিন্তু এই যে এক একটা দেশ থেকে তার মূল জায়গাগুলোকে শেখা, যেটা রবীন্দ্রনাথ যখন রাশিয়া গেছিলেন তার তো ওই অভিজ্ঞতাটা, ওই শিক্ষাটাই উনি মনে রেখেছিলেন, মাথায় রেখেছিলেন। আবার পরের যখন রবীন্দ্রনাথ রাশিয়ায় গেলেন তখন যে অনেকটা পাল্টে গেছে, সেটা নিয়েও তার অভিজ্ঞতা। তো এগুলো আমাদের মাঝে মাঝে খুব কাজ করে। আর একটা দেখছিলাম যে ফ্রান্সে মানুষ ভীষণ এমনি, বিশেষ করে বয়স্করা খুব সবার, মানে এত ভদ্র, রাস্তা দিয়ে যাচ্ছি, মজু মসিয়ে, মাদাম মজু, মানে অভিবাদন, সবাই নমস্কার করছে এবং দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কথা বলছেন, বা আমি একটা কিছু বললাম যে এটা কোথায় বা কিছু, এটা। আর একটা হচ্ছে আমি একটা জায়গায় রাস্তা ক্রস করতে পারছি না, বড় ট্রলি ব্যাগ হাতে, একাই ফেরার সময়। তো ফ্রান্স থেকে আমেরিকায় আমি একাই ছিলাম, কারণ সবাই এখানে ফিরে এলো বাংলা থেকে যারা গেছে বা ভারত থেকে। তো আমাকে ট্রলি ব্যাগ আর কাঁধে ব্যাগ নিয়ে পুরোটাই আমাকে একাই ভ্রমণ করতে হয়েছিল। তো আমি হয়তো ওখানকার ট্রাফিক নিয়ম তো আমি জানি না, সিস্টেমটা কী করে পার হবো, দাঁড়িয়ে আছি এপারে যাবো। হঠাৎ একজন ফার্সি ভদ্রলোক এসে বড় ব্যাগটা হাতে করে নিয়ে আমাকে ইশারা করলেন আসুন বলে, উনি ওপারে গিয়ে ঠিক জায়গায় ওটা পৌঁছে দিয়ে রেখে দিয়ে একটু হেসে আমিও একটা ধন্যবাদ জানালাম, উনি এটা জানিয়ে চলে গেলেন। হ্যালো, এটা তো আশ্চর্য ব্যাপারে যে কোনো কিছুতে। তারপরে আমি ওই এসকালেটারগুলো 3-4 তলা উঠতে পারছি না ওপরে, নিচ থেকে হঠাৎ দেখি পাশ থেকে এক ইয়াং ম্যান এসে বললেন আসুন বলে, উনি ওই পুরো ট্রলি ব্যাগটা নিয়ে ওপরে গেলেন। আমি ওর দেখা দেখি আমি ওপরে গেলাম, উনি ওপরে গিয়ে ওটা রাখলেন। তো এগুলো হচ্ছে অনেকটা আমরা অনেক সময়। আর ওখানে একজন ফরাসি কবিকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে শুনিয়ে আপনারা ইউরোপিয়ান লোকেরা মেয়েদের নিয়ে যাতা, মানে আপনারা মেয়েদের একটা আলাদা হিউম্যান বিইং এবং তারা যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অস্তিত্ব, এটা মানেন না আপনারা। ধরুন বলে কি ব্যাপারে আপনি এটা বলছেন? আমি বললাম যে যেটা
আপনারা মনে করেন যে মেয়েদের শরীর আপনাদের সবসময় মানে সেটা খুব বললেন না, এটা কিন্তু আপনারা অনেকটা ভুল জানেন। কেউ কেউ হয়তো এটা মনে করেন, আমাদের এখানে সবাই তা মনে করে না। আমরা কখনোই এটা করি না যদি কোনো নারীর তার ইচ্ছে বা তার কোনো রকম মানে না থাকে, তাহলে কিন্তু আমরা সেটা কখনো করি না। এটা আপনারা অনেক কাল ধরে আপনারা ভাবেন যে তার মানে আপনারা আমাদের একটা এক অর্থে সিভিলাইজড ভাবেন না, আপনারা অসভ্য ভাবেন। বললাম না, সেটা তো আপনাকে দেখে আমার তো কথা শুনে তা মনে হচ্ছে না, কিন্তু এটা সত্যি আছে, অনেকটা ছড়ানো আছে যে এটা হয়। তো এটা আমার খুব ভালো লেগেছিল যে একজন মানে ফরাসি কবি, তিনি যদিও তার যে বান্ধবীর সঙ্গে, তিনি কিন্তু খুবই ইয়াং, কিন্তু আমি শুনলাম যে উনি আবার বললেন এই যে আমার বান্ধবী, ওর বয়স ওখানে 19, আর ওই কবির বয়স তখন 60। বলছে ও কিন্তু আমাকে ভালোবেসে স্বেচ্ছায় আমার সঙ্গে থাকে এবং আমি যেখানে সাহিত্য পাঠ করতে যাই যাই। এখানে কিন্তু আমাদের কারুর স্বাধীনতায় কেউ কোনো অসম্মানের প্রশ্ন নেই। ফলে আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আমি সত্যি বলছি কিনা। আমি দেখলাম যে একটু অ্যানালিটিক্যালি আমাদের দেখা উচিত, কারণ আমরা যারা নিজেদের মনে করি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে এসেছি। এইটা আর একটা ব্যাপার আমার একটা মনে হয়েছিল যে এই যে এখানে আমরা একটা জায়গায় কোনো ক্ষমতা তৈরি হয়ে গেলে সেটা একটা আপার হ্যান্ড নেয়, মানে সেটা একটা আলাদা হয়ে যায় সমষ্টি থেকে, অন্যান্য অনেক মানুষের থেকে একটা আলাদা হয়ে যায় এবং তার শাসনে অন্যদের থাকতে হয়। যদিও এখানে অনেক বিপ্লব হয়ে গেছে, এমনকি র্যাডিক্যাল হিউম্যানিজম নিয়েও চর্চা হয়ে গেছে। মানবেন্দ্রনাথ রায়, যিনি কমিউনিস্ট পার্টির প্রবক্তাও ছিলেন, আবার তিনি কমিউনিস্ট পার্টি ভেঙে মানে র্যাডিক্যাল হিউম্যানিজমের প্রবক্তাও তিনি, এবং তিনি প্রথম ভারতীয় এবং বাঙালি অবশ্যই, যিনি রাশিয়াতে থার্ড কমিন্টার্ন যখন চলছিল লেনিনের নেতৃত্বে, উনি গিয়ে সরাসরি লেনিনের সঙ্গে তর্ক করেছিলেন এবং লেনিনের সঙ্গে ওর ছবিও আছে, এবং সেটাও এদেশ থেকে তখন স্বাধীনতার সময় অত্যন্ত গুপ্তভাবে তাকে যেতে হয়েছিল। এবং ওর উদ্দেশ্য ছিল যে এই যে মার্ক্সবাদটা সারা পৃথিবী ধরে ইউরোপিয়ানরাই চর্চা করেন এবং তাদের দৃষ্টিটা থাকে অনেকটা ইউরোপ ঘেঁষে, এশিয়া ঘেঁষে নয়, কিন্তু যতক্ষণ না এশিয়াকে সঙ্গে নিয়ে মার্ক্সিজমটাকে চর্চা করা হচ্ছে, এটাই ছিল মানবেন্দ্রনাথ রায়ের মূল জায়গা। এবং এটাই উনি লেনিনকে প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন যে এবারে আপনারা আমার কথাটা একটু ভেবে দেখবেন। উনি একটা পেপারও পড়েছিলেন ওখানে, তার বিষয়বস্তু ছিল যে এশিয়ান কান্ট্রিজের সঙ্গে যুক্ত না হলে কমিউনিজম বাঁচবে না এবং সেটা একটা বিচ্ছিন্ন হবে। তো সেটা লেনিন বলেছিলেন পড়ে এবং কথা শুনে যে এই যে তরুণ এসেছেন শুধু ভারত থেকে, আমি এর কথার